অবসরের কথা বাসরের তৃতীয় পর্বের এই দ্বিতীয় অধিবেশনে আমরা এমন এক বিরাট কবি মানুষের কথা নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছি। এমন একজন আত্মস্থিত সমাধিলব্ধ মানুষ, এমন এক অনন্য পুরুষ যার কথা আলোচনা করে আমরা নিজেরাই সমৃদ্ধ হই, অবাক হয়ে যাই। এমন মানুষও আমাদের এই ভারতবর্ষে ছিলেন এবং আমরা কি তাদের যথার্থ উত্তরসূরি, এই প্রশ্নও তো জাগে। শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে সর্বাধিক বিখ্যাত বহু বিদ্যা বিশারদ কবি পণ্ডিতের পরম আশ্রয় স্বরূপ বর্তমান মধ্যপ্রদেশের ধারার অধিপতি ছিলেন চক্রবর্তী ভোজরাজ। তার রাজত্বকাল ছিল 1010 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে সময়টা, এই সময়ে তিনি তার পাণ্ডিত্য এবং গুণগ্রাহিতার জন্য স্বয়ং সেকালের সম্রাট বিক্রমাদিত্যের সঙ্গে একমাত্র তুলনীয় ছিলেন। কাশ্মীরের কবি বিলহন, যিনি নিজের ভাগ্য অন্বেষণ করতে ঘুরতে ঘুরতে যখন 1065 খ্রিস্টাব্দ নাগাদ ধারানগরীতে পৌঁছন, ধারানগরীর সরস্বতী যেন তখন বিদায় নিয়েছেন। বিলহন পৌঁছনোর অনেক আগেই ধারাপতি ভোজরাজ প্রয়াত। বড় দুঃখ পেলেন বিলহন। তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন ভোজরাজের প্রয়াণে ধারানগরীর সেই স্থিতিই যেন অবলুপ্ত। সরস্বতী অবলম্বনহীন, অদ্যধারা নিরাধারা নিরালম্বা সরস্বতী। ভোজরাজের গুণগ্রাহিতার অনেক প্রশংসা শুনে বিলহন অনেক আশা নিয়ে এসেছিলেন আত্মপ্রতিষ্ঠা লাভ করবার আশায়। শাসক এবং কবিশিল্পীর পারস্পরিক প্রতিপূরণের একটা ভাবনা প্রাচীন ভারতবর্ষে যেমন ছিল, আজও প্রায় একই রকমভাবে তা রয়েছে। আর এ কেবলমাত্র ভারতবর্ষের চিত্র নয়, পৃথিবীর সব দেশেই এটা ছিল এবং আছে, এবং অবশ্যই তার ব্যতিক্রমও আছে। আজকে আমাদের এই আলোচনা এমনই এক ব্যতিক্রমী চরিত্রকে নিয়ে। খনিকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ সেকাল কবিতায় লিখেছেন, আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতেম দশম রত্ন নবরত্নের মালে, একটি শ্লোকে স্তুতি গেয়ে রাজার কাছে নিতাম চেয়ে, উজ্জয়িনীর বিজন প্রান্তে কানন ঘেরা বাড়ি। ভালোভাবে বেঁচে থাকার জন্য এই শাসক নির্ভরতা কবিশিল্পী মানুষে যেমন বর্তমান, তেমনি শাসক তার নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য, তার গরিমা প্রতিষ্ঠার জন্য, যশ প্রতিষ্ঠার জন্য কবি শিল্পীদের ওপর সমানভাবে
নির্ভরশীল। এটি পারস্পরিক এক প্রতিপূরণের ভাবনা, যা অতীত হতে বর্তমান, সর্বকালে সর্বদেশে সমানভাবেই দেখা যায়। এই পারস্পরিক দেওয়া নেওয়া বা আদান প্রদান এবং এর আদান প্রদানের ছবির মধ্যে বহু মাত্রিকতা যেমন আছে, তেমন এর অন্যতর অপর একটি দিকও তো আছে। সেটিও রবীন্দ্রনাথ তার সোনার কাব্যগ্রন্থে পুরস্কার কবিতায় অসামান্যভাবে ফুটিয়ে তুলেছেন। সেদিন বরষা ঝড়ো ঝড়ো, সেদিন বরষা ঝড়ো ঝড়ো ঝরে, কহিল কবির স্ত্রী, রাশি রাশি মিল করিয়াছ জড়, রচিতেছ বসি পুঁথি বড় বড়, মাথার ওপরে বাড়ি পড়ো পড়ো, তার খোঁজ রাখো কি? গাথিছ ছন্দ দীর্ঘ রস্য, মাথা ও মুন্ডু ছাই ও ভস্য, মিলিবে কি তাহে হস্তি অশ্ব, না মিলে শস্য কণা। অবশেষে স্ত্রীর অনুরোধে গঞ্জনায় কবি শেষ পর্যন্ত সেজে গুজে রাজ দরবারে উপস্থিত হন। সেখানে কবির রচনা শুনে রাজা মুগ্ধ, মোহিত। তিনি কি দেবেন না দেবেন ভেবে দিশেহারা। ভাবিয়া না পাই কি দিব তোমারে, করি পরিতোষ কোন উপহারে, যাহা কিছু আছে রাজভাণ্ডারে, সব দিতে পারি আনি। কিন্তু সেখানে আমরা কি দেখলাম? কবি কেবলমাত্র রাজকণ্ঠের ফুলমালাখানি প্রার্থনা করছেন। কণ্ঠ হইতে দেহ মোর গলে ওই ফুলমালাখানি। এই চিত্র ব্যতিক্রমী হলেও এ যে অবাস্তব নয়। বাধা পল এক মাল্য বাঁধনে লক্ষ্মী সরস্বতী, এই উদাহরণও যথেষ্ট। সব বিদ্বান মানুষ যে রাজদুয়ারে প্রার্থী হতে চান না, সবাই যে যাচনা করতে পারেন না, এটাও সত্য। এটা সত্য কঠিন জীবন কাব্য সরস্বতীর সাধনায় নিরত থাকতে দেয় না। সেখানে লক্ষ্মীর কৃপালাভের একান্ত প্রয়োজন, এবং এই যাচনা কোনো অন্যায় নয়। সেখানে বুদ্ধিমান শাসককে নিজে হতে এগিয়ে আসতে হয়, কারণ এটা তো ঠিক শাসকেরও আত্মপ্রতিষ্ঠার জন্য বিদ্বান বুদ্ধিমান মানুষের কৃপা প্রয়োজন। যেখানে মহাভারতে সভাপর্বে পরিষ্কার আমরা দেখতে পাই, স্বয়ং দেবর্ষি নারদ বলছেন, শাসক রাজার কাছে এক পণ্ডিতের মর্যাদাই সবচেয়ে বেশি। যুধিষ্ঠির যখন প্রথম রাজা হয়ে বসলেন ইন্দ্রপ্রস্থে, নারদ, যাকে সেকালের একজন রাজনীতিশাস্ত্রের শ্রেষ্ঠ জ্ঞানী পুরুষ বলে স্বীকার করা হয়েছে, তিনি সরাসরি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি হাজারো মূর্খের বদলে একজন পণ্ডিতকে কিনে নেবার চেষ্টা করেন না তো? আপনি হাজারটা মূর্খের বদলে একজন পণ্ডিতকে কিনে নেবার চেষ্টা করেন তো? কচ্চিৎ সহস্র মূর্খানাম একং ক্রীণাসি পণ্ডিতম। কেননা বিপদের সময়
এই পণ্ডিত মানুষই আপনাকে রক্ষা করবে। এখানে এই ক্রয় অর্থাৎ কিনে নেওয়া শব্দের অর্থ কানে বাজলেও মহাভারতের টিকাকার নীলকণ্ঠ তার অর্থ করেছেন বিনিময়। পণ্ডিত মানুষদের মতামত অর্থাৎ তাদের কনসালটেন্সির উপযুক্ত মূল্য প্রদান করা। সহস্র মূর্খের বিনিময়ে একজন পণ্ডিতের মতামত। এই কথাটাই যে মারাত্মকভাবে সত্য তা আমরা দক্ষিণের শৈল শহরে আটকা পড়ে বর্তমান ঘটমান ভারতবর্ষের এই নীল আকাশের নীল দৈত্যের হাতে একটা অসহায়ত্বের ছবি গত কদিন ধরে দেখে দেখে বেশ বুঝতে পারি। আজ হাতে অনেক বছর আগে মহাভারতের এই নারদ বচন উদ্ধৃতি দিয়ে বঙ্কিমচন্দ্র তির্যকভাবে লিখেছিলেন, রাজপুরুষেরা অপ্রিয়বাদী আত্মমত ভক্ত পণ্ডিতের বিনিময় আজ্ঞাকারী মূর্খই গ্রহণ করিয়া থাকেন। বিদ্বান মানুষের রাজ অনুগ্রহে লাভের চেষ্টা এবং এই চেষ্টাকে অনেকেই চাতকতৃষা বা চাতকায়ন বলে ব্যঙ্গ করলেও এটা তো ঠিক, তাদের ঊর্ধ্বমুখী ঠোঁট দুটো কেবল বৃষ্টি জলেরই প্রার্থনা করে, অন্য জলে তাদের কোনো মাত্র আসক্তি নেই। কিন্তু রাজবৎ পর্জন্য বৃষ্টি ধারা কখন করুণা ভরে দুফোঁটা দানে তাদের তৃষ্ণা মেটাবে, এজন্য সারাটি জীবন অন্য কোথাও কোনোভাবে হাত পাততে পারেন না তারা। অন্য ভারী সুন্দর করে এই কথাটি বলেছেন বৌদ্ধ কবি অচল। বলছেন তিনি, মেঘের দিকে ছুটে যাওয়া, শিলাবৃষ্টির আঘাত সহ্য করা, বিদ্যুতের ঝলকানি, তার তৃষ্ণা, তার কান্না, তার বেদনা, তার পিপাসা, তারপর এত আঘাত, সমালোচনা, সবশেষে কতটুকুই বা জল পাবে সে। জলপৃষত কিয়তয়োপি চাতকয়ম। চরম অর্থাভাবে পীড়িত হতে হতেও একজন উচ্চমানের দাতা ছাড়া আর কারো প্রত্যাশী যে তারা হতে পারেন না, হতে চান না। দক্ষিণ ভারতের এই বিশ্ববিদ্যা চর্চার প্রাঙ্গণে আমার পরিচয় ঘটেছিল এক প্রাচীন আস্থান কবির রচনার সাথে। আস্থা শব্দ হতে আস্থান, রাজার আস্থা লাভ করে যিনি রাজকবির মর্যাদা লাভ করেন তিনি আস্থান কবি। আস্থান শব্দের অর্থ রাজসভা। তারই নাম, সেই মহাকবির নাম নীলকণ্ঠ দীক্ষিত। জন্ম 1613 সালে তামিলনাড়ুতে। তিনি আপন বিদ্যাবত্তার গুণে মাদুরাইতে নায়ক রাজাদের সভাকবি ছিলেন। কবি শব্দের অর্থ সংস্কৃতে জ্ঞানী, পণ্ডিত, বিদ্বান। বহু প্রতিভাময় যিনি, গুণী মানুষ, তিনি কবি। কেবল কাব্য লেখেন না, বহু গুণের অধিকারী। তো উষানা শুক্রাচার্য, যিনি ছিলেন রাজনীতিবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ পুরুষ বা শ্রেষ্ঠ পণ্ডিত,
তাকেও ভগবদ্গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ কবি বলে সম্বোধন করেছেন। কবি নাম উষানা কবি। নীলকণ্ঠ দীক্ষিত ছিলেন সেই অর্থে কবি, বিদ্বান মানুষ, একাধারে জ্ঞানী মানুষ, কবি, পণ্ডিত এবং একজন অমাত্য। তিনি তার চারপাশের রাজ অনুগ্রহী প্রার্থী চাটুকারদের চাটুকারিতাকে সকৌতুকে লক্ষ্য করেছেন। নিজেদের সামান্যতম স্বার্থ পূরণের জন্য, নিজেদের সামান্য, অতি সামান্য স্বার্থ পূরণের জন্য কি ভীষণভাবেই না শব্দ সরস্বতীকে তারা ব্যবহার করে। কামধেনু যা কিনা চতুর্বর্গ দান করতে সক্ষম, সেই কামধেনুকে এইসব চাটুকারের দল, যাদের তিনি বলছেন মুষ্টি কিঙ্করা, যাদের তিনি অর্থাৎ নীলকণ্ঠ দীক্ষিত যাদের সম্বোধন করেছেন মুষ্টি কিঙ্করা, মুষ্টি ভিক্ষাজীবী হিসেবে, তারা সেই কামধেনুকে ব্যবহার করে কি না হাল চষা লাঙলের সাথে। যে কামধেনু চতুর্বর্গ দান করতে পারে তাকে তারা ব্যবহার করে হাল চষা লাঙলের সাথে। লব্ধাপি কামধেনু তে লাঙলে বিনিযুঞ্জতে। কামধেনুকে জুতে দিয়েছে হাল চাষ করার লাঙলের সাথে। কি করুণ পরিহাস! অন্যদিকে এর ভীষণতর ব্যতিক্রমও কিন্তু রয়েছে। এরা সংখ্যায় নগণ্য হলেও আছেন, সেই অতীতকাল হতেই আছেন। কালিদাস, ভবভূতি, কলহন, বিলহনদের মতন বিদ্বান মানুষেরা তো আছেন। তাদের সঙ্গ লাভ করে শাসক শ্রেণী ধন্য হয়ে যান, নিজেদের ভীষণ দামি মনে করেন। শাসক শ্রেণী এইসব যশস্বী পণ্ডিতের সংস্পর্শে এসে অমরত্ব লাভ করেন। ক্ষমতা অর্থাৎ কবিতা এবং ক্ষমতা খুব চমৎকার করে বলা হয়েছে, পোয়েট্রি অ্যান্ড পাওয়ার। কবিতা এবং ক্ষমতা, এই দুয়ের সম্মানজনক একটা সহাবস্থান উভয়কেই সমৃদ্ধ করে, এ কথা বলাই বাহুল্য। কবিতা এবং ক্ষমতা উভয়কে রক্ষা করে, এটা সবচাইতে বড় কথা, এবং নষ্ট হতে দেয় না, ভেসে যেতে দেয় না, তার ধর্ম রক্ষা করে। এর উদাহরণ পৃথিবীর ইতিহাসে কিন্তু কিছু কম নয়। তবে কি না সংবেদনশীল মন থাকতে হবে, যেমন ছিল কালিদাসের, ছিল বিক্রমাদিত্যের, ছিল বাল্মীকির, ছিল রঘুকুলতিলক রামচন্দ্রের, ছিল ব্যাসদেবের, ছিল যুধিষ্ঠিরের, রবীন্দ্রনাথের, যিনি নোবেল পুরস্কার পাবার পর, নোবেল প্রাইজ পাবার পর বলতে পেরেছিলেন, খুব সহজভাবেই এই খবর এসে পৌঁছনোর পর খুব সহজভাবেই বলতে পেরেছিলেন, তার চারপাশে উপস্থিত মানুষজনদেরকে হাতের টেলিগ্রামটা, ওই নোবেল পুরস্কারের খবর বয়ে আনা টেলিগ্রামটা তাদের দিকে ছুড়ে দিয়ে তিনি খুব সহজভাবেই বলতে পেরেছিলেন, তোমাদের ড্রেন পাকা করার টাকাটা এসে গেছে। একজন স্রষ্টা আরেকজন স্রষ্টাকে বোঝেন এবং বুঝতে পারেন বলেই কালিদাস কুমার সম্ভবের মতন কাব্য লিখতে পারেন। জীবন মন্থন বিষ পান করে কেবল নীলকণ্ঠই আমাদের অমৃত দান করেন শিব হয়ে। প্রদীপে যে তেল নিঃশেষে পড়ে এবং পুড়ে পুড়ে আলো বিকিরণ করে,
সে কি শুধুই তৈল পদার্থ? স্নেহ নয়। এই স্নেহ কিন্তু একতরফা হয় না। তেলও পড়ে, শিখাও পড়ে, তবেই না গৃহ আলোকিত হয়ে ওঠে। যে কবি রাজ সম্মান গ্রহণ করেন আর যে রাজা সম্মান প্রদর্শন করেন, সেখানে যদি পারস্পরিক শ্রদ্ধা এবং অনুরাগ না থাকে, তবে সে আদান প্রদান মিথ্যা, লোক ঠকানো, চাটুকারিতা এবং ক্ষমতা দম্ভের প্রদর্শন মাত্র। সংবেদনশীলতা এবং সহৃদয়তাই মুখ্য। যথার্থ বিদ্বান মানুষেরা কিন্তু সবসময় এক রসবেত্তার, এক সমান হৃদয়ের অনুসন্ধান করেন, খোঁজ করেন। মান, যশ, অর্থ, প্রতিষ্ঠা, পৃষ্ঠপোষকতার বহুল আয়তনে বাস করেও বা তাদের এসব বহু থাকলেও তারা রসিক সুজনকে খুঁজে বেড়ান, আর হয়তো সবসময় পান না বলে সব উপেক্ষা করে সাধারণের অনধিগম্য এক আপাত উন্নাসিক বা অহংকারী জীবন বেছে নেন। কাউকে তারা পাত্তা দেন না। আসলে কেউ যে তার মনোমতো নয়, কেউ তাকে বোঝেন না, বুঝতে চায় না। তাই স্বাভিমানে নৈরাশ্যতায় ভরা এক উদাসী জীবন যাপন করেন তারা, যন্ত্রণা দগ্ধ হৃদয়ে। বিশাল বুদ্ধি, পণ্ডিত জ্ঞানী মানুষের পাণ্ডিত্য, তার মন বোঝার জন্য যে আরেকটি সমানধর্মী পাণ্ডিত্য এবং মননশীলতার প্রয়োজন। তিনি শিল্পী হতে পারেন, তিনি রাজনীতি কিংবা অন্য কোনো পেশার হতে পারেন। শাসক পদে যিনি আছেন এবং তার বিপরীতে যারা আছেন, উভয়কেই কিন্তু সমান হৃদয় হতে হবে। সমান পরম সহৃদয়তায় তাকে গ্রহণ করতে হবে, সহ্য করতে হবে পরস্পরকে। কিন্তু অর্থাৎ মনে রাখতে হবে একজন যথেষ্ট জ্ঞানী পুরুষ কিন্তু বহু দান মান সব গ্রহণ করেও শাসকের সমালোচনা করতে, যথার্থ সঠিক সমালোচনা করতে দ্বিধাবোধ করেন না। যাদের নিজের সৃষ্টি সম্পর্কে গভীর আত্মবিশ্বাস আছে, তারা অক্ষম সমালোচকদের সহ্য করার একটা ক্ষমতা রাখেন। এটা ঠিক। এটা বড় কোনো কথা নয়। কিছু অক্ষম সমালোচক সর্বকালে ছিলেন, আছেন, থাকবেন। কথা হলো, যে রাষ্ট্রে তারা বসবাস করেন সেখানকার শাসক পদে যারা আসীন, তারা কবি শিল্পীদের সৃজনশীলতা বোঝার যোগ্যতা রাখেন কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যোগ্যতা বা সমান হৃদয়তা এবং এই সমান হৃদয়ী ভাব এবং এটা রাখতে হবে। এবং এই সমান হৃদয়ী ভাবটা কিন্তু শাসকের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বা দেখনদারির জন্য এরকমটা নয়। এরকম হলে কিন্তু চলে না। কিন্তু মুশকিল হলো, সব কালে সব দেশে এই সমান হৃদয়তা পাওয়া যায় না। যথার্থ জ্ঞানী, সৃজনশীল কবি, শিল্পী, পণ্ডিতদের বেশিরভাগ সময় অমর্যাদা জোটে। তারা অসম্মানে, অনাদরে জীবন কাটাতে বাধ্য হন, নয়তো দেশত্যাগী হন। কিন্তু এমনও তো শক্তিশালী, উদাসীন এবং সর্বপ্রকার অবলম্বন নির্ভরতা ছাড়া কবি পণ্ডিত মানুষ আছেন,
যিনি নিজের সৃষ্টিকে অক্ষুণ্ণ রাখতে পারেন সব অন্যায়ের বিরুদ্ধাচারণ করে, অস্বাভাবিক কষ্টকর জীবন অতিবাহিত করেও তারা কখনোই আপোস করেন না, নতি স্বীকার করেন না। তেমনই এক বিদ্বান কবি জীবনের কথা শুনেই আজকের কথা বাসরের ইতি টানব। বিদ্বান তো তিনি বটেই, অন্যতম শ্রেষ্ঠ নৈয়ায়িকও তিনি। কবি যে অর্থে একজন প্রাজ্ঞ পুরুষ, বহু বিদ্যার আকর, তিনি হয়তো তার চেয়েও কিঞ্চিত অধিক। প্রকৃত জ্ঞান মানুষকে ধীর করে, এই অর্থে তিনি ধীমান, স্থৈর্যবান এবং অবশ্যই আত্মমর্যাদাবান। 850 খ্রিস্টাব্দের মানুষ তিনি ব্যাকরণ শাস্ত্রে ব্যুৎপন্ন, অলঙ্কার শাস্ত্রে অভিজ্ঞ, চতুর্বেদে পারদর্শী, মীমাংসা শাস্ত্রে নিষ্ণাত, বৌদ্ধ শাস্ত্রে কৃতবিদ্য, তর্কবিদ্যায় অদ্বিতীয় এবং কাব্যে সুরসিক। তিনি বিশাল বুদ্ধি, কবি, নাট্যকার এবং নৈয়ায়িক অগ্রগণ্য। তার নাম জয়ন্ত ভট্ট। আজ আমরা এই বিশাল পুরুষ জয়ন্ত ভট্টর কথাই বলবো আপনাদের। তার রচিত ন্যায়মঞ্জরীর বাংলা অনুবাদ করেছেন অপর এক বিখ্যাত ন্যায় শিরোমণি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ন্যায়শাস্ত্রের স্বনামধন্য অধ্যাপক শ্রী পঞ্চানন তর্ক বাগীশ। অনেক পরে, এই কিছু বছর আগে, ন্যায়মঞ্জরীর পঞ্চম আহ্নিকের বঙ্গানুবাদ করেছেন কলকাতা দর্শন বিভাগের অধ্যাপক প্রবাল কুমার সেন। সেখানে চমৎকার মুখবন্ধ লিখেছেন দার্শনিক অধ্যাপক অরিন্দম চক্রবর্তী। আমার মনে পড়ে মহামতি অনন্তলাল ঠাকুর, যিনি নিজে একজন সুপণ্ডিত এবং প্রসিদ্ধ নৈয়ায়িক, আমার হাতে শ্রীমান পঞ্চানন তর্ক বাগীশের ন্যায়মঞ্জরীর একখানি অনুবাদ তুলে দিয়ে বলেছিলেন, বিশেষ করে এর ভূমিকাটি বারবার পড়ার জন্য। আমাদের বর্তমান আলোচনার অন্যতম প্রধান আকর এই গ্রন্থখানি। আমাদের তো মনে হয় বাংলার সুধীজন মাত্রেই এর পরিচয় জানা উচিত। এই সঙ্গে আমি আরও দুটি ঋণ স্বীকার করি এই আলোচনার। পণ্ডিত প্রবর শ্রীনিবাস আয়েঙ্গার আমার অনুরোধে একটি চমৎকার গ্রন্থ, অত্যন্ত প্রয়োজনীয় গ্রন্থ রাজতরঙ্গিনীর, এবং তার টিকাভাষ্য PDF করে পাঠিয়ে দিয়েছেন। আর তার রাজতরঙ্গিনীর বাংলা অনুবাদের একখানি PDFও আমি পেয়েছি। বন্ধুবর নবীন সন্ন্যাসী শাস্ত্রজ্ঞ এক আমার বিশেষ পরিচিত শাস্ত্রময়ানন্দজি, তার কাছ থেকে এই সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। ভরদ্বাজ গোত্রীয় পণ্ডিত জয়ন্ত ভট্টের পূর্বজ এই বাংলা হতে কাশ্মীরে গিয়েছিলেন, এটা বুঝবেন। জয়ন্ত ভট্টের আদি উৎস এই বাংলা, তারা বাঙালি ছিলেন। অনেক বাঙালি সে সময়ে ভাগ্য অন্বেষণে
কাশ্মীরে যেতেন, কারণ বাংলা তখন সুলতানি আমল এবং বৌদ্ধ, তার থেকেও বড় কথা বৌদ্ধ আমল, বৌদ্ধরা রয়েছেন এবং সেই বৌদ্ধদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে, তাদের তর্ক করতে গিয়ে অন্যান্য যে সমস্ত পড়াশুনোর সুযোগ সেগুলো কমে গিয়েছিল। অর্থাৎ সমস্ত পণ্ডিতেরা তখন বৌদ্ধ মতের বিরুদ্ধে তর্ক সংগ্রহে ব্যস্ত। ফলত এই বাংলার অনেক পণ্ডিত বিবিধ শাস্ত্র চর্চার জন্য সে সময় কাশ্মীরে যেতেন। কাশ্মীরে তখন বহু বিদ্যার চর্চা হতো। তো এই জয়ন্ত ভট্টের পূর্বপুরুষরাও এই বাংলা হতে তারা কাশ্মীরে গিয়েছিলেন। তার প্রপিতামহ শক্তিস্বামী মুক্তাপীড় ললিতাদিত্যের অমাত্য ছিলেন। পিতামহ কল্যাণ স্বামীও পণ্ডিত অগ্রগণ্য রূপে পরিচিত ছিলেন। জয়ন্ত ভট্ট নিজের সম্পর্কে বিস্তারিতভাবে কিছু না বললেও তার গ্রন্থ হতে এবং তার পুত্র অভিনন্দ রচিত কাদম্বরী কথাস্বর গ্রন্থ হতে জয়ন্ত ভট্ট সম্পর্কে কিছু বিস্তারিত পরিচয় আমরা পাই। জয়ন্ত ভট্টের ন্যায়মঞ্জরীর অনুবাদ করতে গিয়ে ভূমিকায় মহামতি তর্কবাগীশ মহাশয় বলেছেন, যে গ্রন্থে প্রতিচ্ছায় তার নিপুণ বিচার শক্তির পরিচয় পাওয়া যায়, সে গ্রন্থের ভূমিকা রচনা করিয়া তাহার সেই অসামান্য শক্তির পরিচয় দিবার প্রয়াস ধৃষ্টতা মাত্র। প্রভাত সূর্যের দীপ্ত রূপের প্রতিবিম্ব কি মসির কৃষ্ণ বর্ণে ফুটাইয়া তোলা যায়? রাজশক্তির বদান্যতা অর্থাৎ পণ্ডিত মানুষের সৃষ্টি শক্তি এবং শাসকের ক্ষমতা জানিয়ে আমরা কথা শুরু করেছিলাম। বিপরীত বিষয় হলেও সৃষ্টিধারার নির্বিঘ্ন বহমানতার জন্য এর প্রয়োজন রয়েছে। সেখানে রাজশক্তি পণ্ডিত জ্ঞানী মানুষ হৃদয়কে অচ্ছুত করলেও সৃষ্টিশীল মানুষেরা প্রাচীন সময় হতে রাজনির্ভরতা ছাড়া বিকশিত হতে পারেননি। কিন্তু এর উদাহরণ যেমন ভুরি ভুরি রয়েছে, কিন্তু তেমন এর একটি দুটি বিপরীত উদাহরণও রয়েছে এবং এই প্রাচীন ভারতবর্ষেই তা রয়েছে, যেখানে সব কবি পণ্ডিত রাজশক্তির মুখাপেক্ষী হয়ে রয়েছেন প্রত্যক্ষভাবে। সেখানে রাজশক্তির বিরুদ্ধাচরণ করে কঠিন প্রতিরোধ করে পরিণামে অন্ধ গহ্বরে অর্থাৎ কারাগারে দীর্ঘকাল বাস করে ন্যায়মঞ্জরীর মতন অসামান্য গ্রন্থ রচনা করেছেন। এর উদাহরণও কিন্তু রয়েছে। জয়ন্ত ভট্ট নিজেই বলছেন, রাজ্ঞা তু গহরে অস্মিন গহ্বরে অস্মিন, রাজ্ঞা তু গহ্বরে অস্মিন শব্দকে বন্ধনে বিনিহনিত অহম, গ্রন্থ রচনা বিনদদীহ হি মায়া ভাসরগামিতা। অর্থাৎ রাজশক্তির বিরুদ্ধাচরণ করার ফলে গহ্বরে অন্ধকূপে নিয়োজিত হতে হয়েছে যাকে। কে এই রাজা? তার পরিচয় জয়ন্ত ভট্টের রচনায় হতেই আমরা পাই। রাজা শঙ্কর বর্মা ন পুনর্জৈনাদিতমে বেদম। কাশ্মীরি মহাপণ্ডিত রাজতরঙ্গিনী রচয়িতা কলহন তার গ্রন্থে দেশের বহু রাজার কথা উল্লেখ করেছেন। সেই রচনায় তিনি এই শঙ্কর বর্মার কথাও এনেছেন, যার কথা আমরা জয়ন্ত ভট্টের লেখায় পাই, যিনি জয়ন্ত ভট্টকে কারাগারে নিক্ষেপ করেছিলেন।
এবং সেই রচনায় কলহন এই শঙ্কর বর্মার কথা যেমন এনেছেন, তেমনি সুকৌশলে এনেছেন জয়ন্ত ভট্টের পরিচয়। সুকৌশলে বললাম এ কারণে, যাতে বন্দি জয়ন্ত ভট্টের উপর কোনো অধিক অত্যাচার নেবে না আসে, এজন্য সাবধানী রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন সুকৌশলে জয়ন্ত ভট্টের কথা সেখানে উচ্চারণ করেছেন। রাজতরঙ্গিনী প্রতিলিপি পাওয়া যায়, আপনারা সেখানে এর পরিচয় পাবেন। গবেষকেরা জানিয়েছেন শঙ্কর বর্মা 883 খ্রিস্টাব্দে শাসক পদে আসীন হন। জয়ন্ত ভট্ট অপরদিকে, এই পণ্ডিত জয়ন্ত ভট্ট, তিনি ছিলেন সে সময় দুটি, একটি নয় দুটি শৈবপীঠের অধ্যক্ষ। শৈবপীঠের অধ্যক্ষ কলহনের রাজতরঙ্গিনী হতে আমরা জানতে পারি শঙ্কর বর্মা, শাসক শঙ্কর বর্মা ছিলেন অপশাসক, ভয়ঙ্কর অত্যাচারী। তিনি যথেচ্ছভাবে সঠতা করে সব জায়গা হতে কর আদায় করতেন। এমনকি দেব মন্দির, মঠ, পীঠ কোনো কিছুই বাদ যেত না। দ্রবিণং দেবমেশ্যভ্য ক্রয়মূল্য কলাচ্ছলাৎ, ছলনা করে, সঠতা করে। শুধু তাই নয়, একজন অশিক্ষিত দাম্ভিক অত্যাচারী শাসকের যা চরিত্র, তার সবটাই শঙ্কর বর্মার মধ্যে বর্তমান। তিনি প্রথমেই এসে সমস্ত বিদ্যাস্থানের অনুদান এবং পণ্ডিত জ্ঞানী মানুষদের রাজবৃত্তি বন্ধ করে দেন। নিমিত্তং মণ্ডলেমস্মিন সর্ববিদ্যা নাম নাদবে। রাজতরঙ্গিতে মহাকবি কলহন জানিয়েছেন এই শঙ্কর বর্মা কখনো কোনো মহৎ কর্মে অর্থাৎ ভালো কাজে উৎসাহী ছিলেন না। এ ব্যাপারে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বিদ্যা প্রতিষ্ঠানে 1 পয়সাও ব্যয় করতে তিনি রাজি ছিলেন না। কোনো গুণী মানুষের সমাদর করতে তিনি জানতেন না। তার ফলে তার রাজত্বে কবি পণ্ডিতদের অত্যন্ত সাধারণ কাজকর্ম করে কোনোভাবে দিন কাটাতে হতো। উল্টে স্তাবক, মেধাহীন, অশিক্ষিত মানুষেরা, যারা সমাজে কোনো কাজে কখনোই আসে না, আর যারা একেবারেই নিচের তলার, কাণ্ডজ্ঞানহীন, সর্বপ্রকার উৎসাহ শূন্য, চেষ্টাহীন, প্রায় ভিক্ষাজীবী, অন্যের অর্থ সম্পত্তির উপর যারা লোলুপভাবে তাকিয়ে থাকেন এবং ছলে কৌশলে বা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন, তাদের মতন মানুষকে বহু অনুদান দিয়ে দিয়ে একটা ভয়ঙ্কর পরজীবী মব সোসাইটি তৈরি করে ফেললেন শাসক এই শঙ্কর বর্মা। এইটাই হচ্ছে তার চরিত্র। প্রসাদাত দিনার সহস্রদয় বেতন। এই শঙ্কর বর্মা কার না অসম্মান করেছেন, কার না ক্ষতিকার করেছেন, নিন্দা করেছেন। মানি গুণী সবাইকেই তিনি যথেচ্ছভাবে অসম্মান করতে ছাড়েননি। এ তালিকা হতে বিখ্যাত মম্মট, ভল্লাট, এমনকি রাজকবি কলহনও বাদ যাননি। আচার্য মম্মট, ভল্লাট ছিলেন বিখ্যাত রসশাস্ত্রকার, আলঙ্কারিক। কলহন নিজেই ছিলেন মহাকবি। সবসময় স্তুতি চাটুকার পরিবৃত হয়ে থাকা স্বৈরাচারী শঙ্কর বর্মাকে অবশ্য ছেড়ে কথা বলেননি সে সময়ের বুধ সমাজ। একথা বিশেষভাবে লক্ষ্য করার, পণ্ডিত জয়ন্ত ভট্ট কোনো রাজবৃত্তি, কখনোই কোনো প্রকার
রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। কোনো রাজবৃত্তি তিনি পেতেন না, কোনো রকম রাজনীতির সংস্পর্শে তিনি থাকতেন না, এবং তার সাথে এমন একজন মানুষের সাথে শঙ্কর বর্মার বিরোধ সৃষ্টি হয় অন্য ক্ষেত্রে। পররাজ্য আগ্রাসী অর্থাৎ রাজ্য লোলুপ শঙ্কর বর্মা যুদ্ধের জন্য দেশের সর্বপ্রকার বৃত্তি বন্ধ করে দিয়েছিলেন, প্রচণ্ড কর চাপিয়েছিলেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম গ্রামের জনবাসীদের ওপরেও। প্রতি গ্রাম দণ্ডায়ত এই কথা জানিয়েছেন এই মহাকবি কলহন রাজতরঙ্গিনীতে। শুধু তাই নয়, স্বৈরাচারী অপদার্থ শাসকের যেমন চরিত্র হয়, ঠিক তেমনই শঙ্কর বর্মা তার রাজত্বের সব মঠে, মন্দিরে, দেবত্ব সম্পত্তির সব সম্পদ নানা কৌশলে লুট আরম্ভ করেন, এবং এখানেই তার বিরোধ বাধে শৈব মঠাধীশ দুটি শৈব মঠের অধ্যক্ষ জয়ন্ত ভট্টের সাথে। বিরোধ, প্রতিবাদ, প্রতিরোধ চরমে উঠতেই নিজের স্বার্থ পূরণের জন্য শঙ্কর বর্মা অধ্যক্ষ জয়ন্ত ভট্টকে কারাগারের নির্জন কক্ষে গহ্বরে ঠেলে দেন। রাজা তু গহ্বরে अस्मिन् অশব্দকে বন্ধনে বিনিহিতম অহম, একথা নিজে লিখেছেন আচার্য জয়ন্ত ভট্ট, যাতে করে জয়ন্ত ভট্টের প্রতিবাদী কণ্ঠ কোনোভাবেই শোনা না যায়। এই জন্য গহ্বরে একটা গুপ্ত কুঠুরিতে, কারাগারের একটি অন্ধকার গুপ্ত কুঠুরিতে তাকে বন্দি করে রাখা হয়। এই উদাহরণ খুব একটা আশ্চর্যের নয়। মহামতি তর্কবাগীশ মহাশয় তার ন্যায়মঞ্জরির বাংলা অনুবাদের ভূমিকায় জয়ন্ত ভট্টের এই পরিচয় অসামান্যভাবে বর্ণনা করেছেন। আর ঠিক এখানেই পণ্ডিত জয়ন্ত ভট্টের অনন্যতা। তর্কবাগীশ শ্রীমান পঞ্চানন আচার্য বলছেন তিনি তার অনুবাদে, অন্ধকারে নিক্ষেপ করেও জয়ন্ত ভট্টের বিশাল প্রতিভাময় পাণ্ডিত্যকে রুদ্ধ করতে পারলেন না শঙ্কর বর্মা। একজন যথার্থ জ্ঞানী মানুষ কিন্তু আপন সাধনার ক্ষেত্রে মহামতি পতঞ্জলির ভাষায় যোগ সমাধিতেই সবসময় ডুবে থাকেন। বাইরের কোনো অপশক্তির ক্ষমতা নেই সেই অন্তর্লীন যোগ সমাধির ক্ষমতাকে নষ্ট করতে পারে। তারা আপন অন্তর ক্ষমতায়, সৃজন শক্তিতে যেমন মধ্যাহ্ন দীপ্তিতে উদ্ভাসিত হয়ে থাকেন, তেমনি একইভাবে এই ধরনের মানুষেরা মধ্যরাত্রের তমাচ্ছন্ন কঠিন যন্ত্রণাকেও অম্লানভাবে সহ্য করতে পারেন। কোনোভাবেই মানবিকতাকে, মনুষ্যত্বকে, আত্মসম্মানকে তারা নষ্ট হতে দেন না। এটাই একমাত্র জ্ঞানী বুধজনের প্রকৃত পরিচয়। আর যারা এই গুণের অধিকারী নন, তারা কোনোভাবেই মনীষী হৃদয়ের ভাষা, অভিব্যক্তি এবং তাদের আচরণ বুঝতে পারেন না। কলহন তার রাজতরঙ্গিতে স্পষ্টভাবে জানিয়েছেন, যারা ছদ্ম স্বদেশ প্রেমিক, কি অনন্যভাবে না কলহন এদের চরিত্রকে বিশ্লেষণ করেছে দেখুন। সেখানে রাজতরঙ্গিতে কলহন জানাচ্ছেন
যারা ছদ্ম স্বদেশ প্রেমিক, স্বদেশ প্রেমের ধ্বজা ধারণ করে অন্যায় শাসককে নানান যুক্তি দিয়ে সমর্থন জুগিয়ে চলেন, নিজেদের ব্যক্তিগত এবং গোষ্ঠীগত স্বার্থ রক্ষার জন্য তারা কোনোভাবেই যথার্থ জ্ঞানী পণ্ডিত মানুষের চরিত্রে যে সৃষ্টিশীল সংবেদনশীলতা সবসময় বর্তমান থাকে, যা তারা ন্যায়ের জন্য, মানবিকতার জন্য, স্বধর্মের জন্য কোনো মূল্যেই বিক্রয় করেন না, আপোষ করেন না, তাদেরকে বা তাদের এই মননশীলতাকে, তাদের সংবেদনশীলতাকে এই সাধারণ তোষামোদকারী মানুষদের পক্ষে, ধ্বজাধারীদের পক্ষে বোঝা সহজ নয়। আর এই সংবেদনশীলতায় তাড়িত হয়েই এই সমস্ত বিরাট মনীষী সকল সহস্র প্রতিকূলতার মধ্যেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দ্বিধা করেন না। কবিবর কল্হণের এই কথাটাই শাসক এবং তাদেরকে ঘিরে যে স্বার্থবৃত্ত রচিত হয় তাদের আসল চরিত্রটাই প্রকাশ করে দেয়। রাজতরঙ্গিতে কল্হণ তির্যক ভাষায় লিখেছেন। রূপকের একটা আশ্রয় নিয়ে তিনি তির্যকভাবে বলছেন, বহমান বাতাসকে উদ্দেশ্য করে। এইখানে তিনি এই তার রূপকতায় বাতাসকে, বায়ুকে উদ্দেশ্য করে লিখেছেন, এ কেমন তোমার আচরণ। বলছে, বাতাস, হে বায়ু, এ কেমন মার্তণ্ড, এ কেমন তোমার আচরণ। মানুষ যে ধুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে, হে মরুত, বলছে, হে মরুত, এ তোমার কেমন আচরণ। মানুষ যে ধুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে, সেই ধুলোকে তুমি আকাশে উড়িয়ে দিচ্ছ। এটা বোঝো না, আকাশে হীন তির্যক প্রাণীরা থাকে না, থাকতে পারে না। উদার আকাশে মহিমাময় তেজময় নক্ষত্রদের অবস্থান। সেখানে ধুলো ছড়িয়ে কোন বিরাট কর্মশক্তির পরিচয় তুমি দিলে। আর এটা বুঝলে না, তোমার ওড়ানো নিন্দা পঙ্কের ধুলো, যা সব শক্তি প্রয়োগ করে এত দূর ঠেলে তুলে ধরেছ, তাতে কোনোভাবেই ওই উজ্জ্বল তেজ বিকীর্ণ নক্ষত্রলোকের কোনো ক্ষতি কি তারা করতে পারল? খেয়াল করলে না, সব নিন্দা পঙ্ক পদধূলি ওই নক্ষত্রদের তো কিছুই করতে পারল না, বরং শেষমেশ তো তোমারই চোখে মুখে মাথায় এসে পড়েছে। এত ধুলো, এত আবর্জনা, তুমি নিজে তা হতে মুক্ত হবে কি করে? কেন পায়েন সাধ্য বাপসি কলুষতা দোষ এষতা এইব। কি চমৎকার রূপকের মাধ্যমে কি তীব্র শ্লেষের প্রয়োগ। আসলে শঙ্কর বর্মার মতো শাসক আর তার চারপাশে চাটুকার সভাসদ এটা বোঝে না শঙ্কর বর্মা যথার্থ গুণীজনদের মর্যাদা, আর বোঝে না বলেই তাদের অসম্মান করে নিজেরই ক্ষতি করেছেন তিনি। আর তার চারপাশের স্তুতিকারেরা তার চরম সর্বনাশ ঘটিয়ে চলেছেন বশীভূত অনুগত ভৃত্যের ভূমিকায়, যাদেরকে কল্হণ বলছেন কিঙ্করা সর্বপার্থিবা। মহাকবি কল্হণ বারংবার নানাভাবে তার রচনায়
রাজন্যবর্গকে সচেতন করে দিয়ে বলছেন, জ্ঞানী পণ্ডিত বিদ্বৎ সমাজকে প্রতিপালন করাই হচ্ছে রাজধর্ম। এই কাজ করে তারা কিন্তু বিশেষ কিছু করছেন না, বরং না করলেই নিন্দা হয়, অধর্ম হয়। নিজের গৌরব অক্ষুণ্ণ রাখতে হবে। যে বৃত্তি ব্যবস্থা শঙ্কর বর্মা বন্ধ করেছেন তা অবিলম্বে চালু করতেই হবে। আমরা অবাক হয়ে লক্ষ্য করি, জয়ন্ত ভট্টের মতন একজন স্থিতধী মানুষ, একজন স্থিতধী পুরুষ সরাসরি রাজনিন্দা না করে নিজের রচনায় কেবলমাত্র উল্লেখ করেছেন একজন আদর্শ রাজার কি করা উচিত। ঋষি আপস্তম্ভ, যিনি প্রাচীন বৈদিক ভারতের বিখ্যাত ধর্মসূত্রকার, তার বিখ্যাত ধর্মসূত্রে আপস্তম্ভ বলছেন, কখনো ভীষণ অপ্রিয় সত্য অপ্রিয় ভাষায় উচ্চারণ করবে না। না ভদ্রম অভদ্রম ব্রুয়াত। এই মাঙ্গলিক পরম্পরা ধীমান জয়ন্ত ভট্টের মতো স্থিতধী পুরুষেরা সর্বাবস্থায় ধারণ, লালন এবং পালন করে থাকেন বলেই তাদের রচনায় কোনো সাংঘাতিক বিবর্ণতার মধ্যেও কোনো রকম অন্য কিছু প্রকাশ পায় না, কোনো ক্লেদ প্রকাশ পায় না। কিন্তু মূর্খ শাস্ত্রজ্ঞমন্য মানুষ, মহাকবি কলহন এদের সম্পর্কে বলছেন অল্পজ্ঞ শাস্ত্রধারা, যাদের সামান্য শাস্ত্র ধারণা হয়তো জন্মেছে, তারা এসব মানুষের নম্র সহজ বিনয় ব্যবহারকে সদর্পে পদপীড়ন করে চলে এক ধরনের, এবং পদপীড়ন করে এক ধরনের আত্মপ্রসাদ অনুভব করেন। মহামতি অনন্তলাল ঠাকুর এদের সম্পর্কে প্রায়শই দুটি শব্দবাক্য ব্যবহার করতেন, অল্পজ্ঞের তর্কজীবিতা, অল্পজ্ঞের তর্কজীবিতা, যাকে বুদ্ধিমান পণ্ডিতেরা সন্তর্পণে এড়িয়ে চলেন। অনেক ক্ষেত্রে এই ধরনের কর্মসাধন করে দেশপ্রিয়তার পরিচয়ও তুলে ধরেন তারা। কবিজনের বৈদগ্ধ বিনয় ভঙ্গি ভনীতি বুঝতে এরা সম্পূর্ণই অসমর্থ। আসন্তাবরাবৃত্তি দগ্ধদর সাটতে নিমজ্জিতা, দগ্ধ উদর সাটতে নিমজ্জিতা। শুধু পেটের দায়ে এরা চাটুকার বৃত্তি করে চলেন নিজেদের ক্ষুদ্র স্বার্থ পরিপূরণের জন্য। কাশ্মীরের রাজারা চিরকালই গুণীজনের সমাদর করে এসেছেন। তার ফলেই আমরা ভবভূতি, মুক্তকর্ণ, শিবস্বামী, আনন্দবর্ধন, কলহন, পাণিনি, পতঞ্জলির মতন রসশাস্ত্রবিদ এবং আলঙ্কারিক কবি, ব্যাকরণবিদ, ইতিহাসবিদ, দার্শনিকদের পেয়েছি বহু সুফি সাধকদের, গায়ক শিল্পীদের, জ্ঞান চর্চাকারীদের। সেখানে শঙ্কর বর্মা যেমন ব্যতিক্রম, তেমনি অনন্য ব্যতিক্রমী পুরুষ বুধ শিরোমণি জয়ন্ত ভট্ট। না হলে তিনি তার অসামান্য দার্শনিক গ্রন্থ ন্যায় মঞ্জরি কঠিন অন্ধকূপে বসে ওই কারাগারের যন্ত্রণা সহ্য করতে করতে কঠিন অন্ধকূপে বসে আপন সমাধি গুণে যেন কাব্যরস মাধুর্যে একেবারে যাকে পরিপূর্ণ সিক্ত হয়ে রচনা করলেন, যা সত্যি অভাবনীয়, অচিন্তনীয় এবং সর্বার্থে ব্যতিক্রমী এক মহৎ সৃষ্টি। বলা হয় ভারতীয় দর্শনের কোনো প্রস্থানেই প্রবেশ করা যায় না
ন্যায় দর্শনে ব্যুৎপত্তি না থাকলে। জয়ন্ত ভট্টের মতো নৈয়ায়িক সমস্ত সাংসারিক অবচ্ছেদ অবিচ্ছিন্নের জাল ছিন্ন করে হৃদি সন্নিবিষ্ট অর্থাৎ এই হৃদয়াসনে সদা প্রতিষ্ঠিত আত্মনে কে সহজেই আত্মনের মধ্যে সেই ব্রহ্ম স্বাদের মধ্যেই সহজে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। জয়ন্ত ভট্টের এই অসাধারণ দক্ষতাকে অবলোকন করে পরবর্তী বহু জ্ঞানী মানুষ তাকে প্রণাম জানিয়ে বলেছেন, তিনি হচ্ছেন প্রকৃত গুণভ্য বিরক্ত পুরুষ, প্রকৃত গুণভ্য বিরক্ত পুরুষ, উৎকৃষ্ট বৈরাগ্যের অধিকারী এক জ্যোতির্ময় পুরুষ। এরা কেবল বিষয় বৈরাগ্যী নয়, তারা গুণ বৈরাগ্য। বিষয়কে অনেকেই ত্যাগ করতে পারেন, মুক্ত হতে পারেন বিষয় থেকে, কিন্তু মানুষের মধ্যে যে তিন ধরনের গুণ সত্য রজ তম, তাকে সবাই কাটিয়ে উঠতে পারেন না। জয়ন্ত ভট্ট এমনই এক ব্যতিক্রমী পুরুষ এবং তার সম্পর্কে বলা হয়েছে তিনি প্রকৃত গুণভ্য বিরক্ত পুরুষ, গুণ ও বিরক্ত পুরুষ। তিনি উৎকৃষ্ট বৈরাগ্যের অধিকারী এক জ্যোতির্ময় পুরুষ। তত্র যদ উত্তরং তজ জ্ঞান প্রসাদ মাত্রম, তত্র যদ উত্তরং তজ জ্ঞান প্রসাদ মাত্রম। তার মধ্যে জাগতিক কোনো আকাঙ্ক্ষাই কণামাত্র অবশিষ্ট নেই। জাগতিক কোনো আকাঙ্ক্ষার কণামাত্র তার মধ্যে অবশিষ্ট নেই। যা আছে সেটা সম্পূর্ণ জ্ঞান প্রসাদ, জ্ঞানের স্বচ্ছতা মাত্র, স্বচ্ছতম জ্ঞানের অধিকারী তিনি। নির্মল জ্ঞান, বোধি প্রজ্ঞার চূড়ান্ত স্তরে তিনি বসে আছেন। সেই জ্ঞান, সেই প্রজ্ঞা, সেই প্রমা এত স্বচ্ছ, এত উজ্জ্বল যে তার প্রভাবে সব সাধনার পর্যবসান ঘটে যায়। পরিপূর্ণ তৃপ্তিতে চিত্ত ভরে যায়। যা পাওয়ার সব পাওয়া হয়ে গিয়েছে, সব ক্লেশ ক্ষীণ অর্থাৎ বিনষ্ট হয়ে গিয়েছে। প্রাপ্ত প্রাপনীয়ং স্কেতব্যা ক্লেশচ্ছিন্ন শ্লিষ্ট পর্বা ভবসংক্রম। পরিপূর্ণ বিবেক জ্ঞান লাভ করেছেন তিনি, যার পরিণাম অবিচ্ছিন্ন নির্মল আনন্দের মাধুর্য আস্বাদন। সেই মাধুর্য, সেই রসসৃষ্টির মাধুর্য আস্বাদন করতে করতে এই মহান পুরুষ তিনি অন্ধগহ্বরের কারাগারের অন্ধকূপের মধ্যে অবস্থান করে বাহ্যত সর্বপ্রকার দৈহিক মানসিক দুর্বিপাক অসম্মান সব যন্ত্রণা ভুলে এক পরম আকাঙ্ক্ষিত সর্বত প্রদ্যতমানং পরম প্রসংখ্যানম ব্রহ্মানন্দে সদা বিভোর হয়ে রইলেন। আর জগৎ সংসার লাভ করল তার কাজ হতে ন্যায় দর্শনের এক অপূর্ব মহিমাময় ন্যায় মঞ্জরির মতন মহান গ্রন্থ। সাধারণ অল্পজ্ঞ সেই ধারণা, তার ধারণাকে করতে পারে, আর কিভাবেই বা তা করতে পারে। আমরা আশ্চর্য হয়ে দেখি ভারতবর্ষের এই মাটি, তার গুণ, সেখানে কত বড় বড় সাধকের জন্মগ্রহণ করেছেন। এরা তপস্যালব্ধ সাধক, জ্ঞান বিজ্ঞানে আধ্যাত্মিকতায়
আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, জ্ঞানী, প্রজ্ঞানে, এক আনন্দ রসে, কোনো বাঁধনে, কোনো যন্ত্রণায়, কোনো রকম দীর্ণ অসম্মানে, কোনো কিছু দিয়েই এদেরকে বাধা যায় না। আর সাধারণ অল্পজ্ঞ মানুষ কখনোই তাদের মহিমার পরিমাপ করতে পারে না। এরা ছিলেন, এরা হয়তো আছেন, ভবিষ্যতেও তারা থাকবেন। আমাদের একমাত্র কর্তব্য তাদের অনুসন্ধান, তাদেরকে যথাযথভাবে সম্মান করা, তাদেরকে বোঝা, সমান হৃদয় হয়ে ওঠা। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো এক পর্বে।